আমরা একটা ইন্টারেস্টিং পার্ট পড়ব যেখানে হচ্ছে যে তরলের বাষ্পচাপ সম্পর্কে আমরা জানব। বাষ্প জিনিসটা কি? বাষ্প হচ্ছে তরলের যে গ্যাসীয় অবস্থা, অর্থাৎ তরল অণু গ্যাসে পরিণত হলে যে গ্যাসীয় অবস্থার সৃষ্টি হবে তাকে বাষ্প বলবো। তাহলে এখানে যদি তরলের অণুগুলো বাষ্পীভূত অবস্থায় থাকে তখন সেটাকে আমরা কি বলবো? বাষ্প বা তরলের গ্যাসীয় অবস্থা। সময়ের সাথে সাথে কোনো তরলকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আমরা, তাহলে কিছু সময় পর কি হবে? তরল কিছু পরিমাণ কি হয়, বাষ্পে পরিণত হবে, অর্থাৎ তরল অণুগুলো তরল থেকে বাষ্পে রূপান্তরিত হয় কিছু পরিমাণ। তো তরল থেকে যখন তরল অণুগুলো বাষ্পে রূপান্তরিত হবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো বাষ্পায়ন বা বাষ্পীভবন। ঠিক আছে, ঠিক একই রকম এর উল্টো প্রক্রিয়া, অর্থাৎ কিছু পরিমাণ যদি গ্যাসীয় অবস্থায় থাকা তরল অণুগুলো, সেটা তরল থাকছে না, যে তরল অণুটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে গ্যাসে রূপান্তরিত হয়েছে, সেই গ্যাসীয় অণুগুলো তখন কি হবে? ঘনীভূত হয়ে আবার তরলে যখন পরিণত হবে সেই প্রক্রিয়াকে আমরা বলবো ঘনীভবন। ঘনীভবন আর ঘনীভবন জিনিসটা হচ্ছে পুরো পরস্পর বিপরীত একটা প্রক্রিয়া। ঠিক আছে, আরও একবার বলছি, বাষ্প বলতে তরল যে পদার্থটা আমরা নিয়েছি পাত্রে তার গ্যাসীয় অবস্থাটাই হবে বাষ্প, আর তরল যে পদার্থ নিয়েছি সময়ের সাথে সাথে তা কী হবে? বাষ্পীয় হয়ে বা বাষ্প হয়ে গ্যাসীয় অবস্থায় যাবে। ফলে গ্যাসীয় অবস্থায় যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বাষ্পীভবন বলবো। ঠিক একই রকম উল্টোটা হচ্ছে বাষ্পীয় অবস্থায় থাকা যে অণুগুলো তরলে যখন রূপান্তরিত হয় ঘনীভূত হয়ে তখন তাকে আমরা বলবো ঘনীভবন। একটা বদ্ধ পাত্র নিলাম, সেই বদ্ধ পাত্রে তরলকে রাখলাম, ঠিক আছে, তো বদ্ধ পাত্রে থাকা তরল কিন্তু বাষ্পীভূত হবে। ঠিক আছে, বাষ্পীভূত হবে, আবার পুনরায় ওই বাষ্পগুলো ঘনীভূত হয়ে তরলে রূপান্তরিত হবে, অর্থাৎ ঘনীভবনও ঘটবে। তো প্রথম দিকে তরলের যে বাষ্পায়নের যে হারটা সেটা কিন্তু গ্রেটার দেন হবে কার থেকে? ঘনীভবনের থেকে, অর্থাৎ বাষ্পায়নের পরিমাণটা প্রথম দিকে বেশি হয় ঘনীভবনের থেকে। তো এই বাষ্পায়নের পরিমাণটা বাড়তে থাকবে, ঘনীভবনটাও আস্তে আস্তে কী করবে? বাড়বে। ফলে একটা সময় আসবে যে সময়ে বাষ্পায়ন আর ঘনীভবন এর মান দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ বাষ্পায়নের হার আর ঘনীভবনের হার পরস্পর সমান হয়। সেই অবস্থাটাকে আমরা কি বলবো? সাম্যাবস্থা। অর্থাৎ তরল আর গ্যাসীয় যে দুটো পদার্থ হয়ে গেল সেই দুটো পদার্থর মধ্যে কি হবে? সাম্যাবস্থার সৃষ্টি হবে একটা নির্দিষ্ট উষ্ণতায়। ঠিক আছে, উষ্ণতাটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ স্থির উষ্ণতায়। তো এই স্থির উষ্ণতায় থাকাকালীন তরল বাষ্প দ্বারা, অর্থাৎ তরলের যে উৎপন্ন যে বাষ্প সেই বাষ্প দ্বারা সাম্যাবস্থা যদি সৃষ্টি করে বা সাম্যাবস্থা তৈরি করে, সেই ক্ষেত্রে ওই যে তরলের যে বাষ্প, ওই বাষ্প কর্তৃক যে পরিমাণ চাপ প্রযুক্ত হবে তরলের ওপর এটাকে আমরা কি বলবো? তরলের বাষ্পচাপ। ক্লিয়ার? উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বাষ্প দ্বারা তরলের ওপর প্রযুক্ত যে চাপ সেই চাপকে ওই তরলের বাষ্পচাপ বলে। তো বাষ্পচাপ দুটো জিনিসের ওপর নির্ভর করে, তা হচ্ছে কি তরলের প্রকৃতি আর কি উষ্ণতার ওপর। তরলের প্রকৃতি বলতে কি, দেখো, যখন এই যে কন্টেনার মধ্যে থাকা যে তরল সেই তরলের প্রকৃতির ওপর কিন্তু বাষ্পচাপ একটা বড় নির্ভরশীল বিষয়। তরল অণুগুলোর মধ্যে কি থাকে? আন্তরাণবিক যে আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বলটা কি হয়? তীব্র হয়, যার জন্য এরা তরল আকারে থাকতে চায়। অর্থাৎ একাধিক তরল অণু পরস্পর আন্তরাণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তরলে পরিণত হয়। তো এদের বাষ্পীভবন বা বাষ্পে রূপান্তরিত হতে গেলে এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটাকে ভাঙতে হবে।
ফলে সেই ভেঙে সে আলাদা অণু হিসেবে গ্যাসে পরিণত হবে। তো সেই আন্তরাণবিক যে আকর্ষণ বল বেশি হওয়ার জন্য তারা কিন্তু গ্যাসে পরিণত হওয়ার পরিমাণটা কী হবে, কম হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো। আবার যে সমস্ত তরলের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলটা কম, সেই ক্ষেত্রে কিন্তু অণুগুলো বাষ্পীভবনের হারটা অনেক বেশি হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, ইথানল আর হচ্ছে জল, ঠিক আছে। তো ইথানল জল, দেখো এদের আন্তরাণবিক আকর্ষণ বলের যদি আমরা অনুসারে সাজাই, সেই ক্ষেত্রে কিন্তু ইথারের আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেকটা কম হবে ইথানলের থেকে। আবার ইথানলের আন্তরাণবিক আকর্ষণ বল জলের থেকে কম হয়। তো এখানে মেন ফ্যাক্টর কি বলো, দেখো জলের অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে, ঠিক আছে। আর ইথানলের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন হবে। আর ইথারের ক্ষেত্রে কিন্তু ডাইপোলার অ্যাট্রাকশন হয়। ফলে হাইড্রোজেন বন্ধন বেশি হওয়ার জন্য তাদের যে অণুগুলো পরস্পর একটা বৃহৎ আকৃতির আকার ধারণ করবে। প্রত্যেকের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন থাকে, ফলে বৃহৎ আকৃতি অবস্থায় থাকে, যা তরল রূপে অবস্থান করে। কিন্তু ইথারের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ধন হয় না, কেবলমাত্র ডাইপোল মোমেন্টের যে ডাইপোলার অ্যাট্রাকশন সেটাই কাজ করে, যার জন্য এদের যে আকর্ষণ বল ইথার আর ইথার অণুর মধ্যে যে আকর্ষণ বল জলের থেকে কিন্তু অনেক কম। ফলে ইথার সহজেই বাষ্প পরিণত হতে পারে, বাষ্পায়নের হার অনেকটা বেশি জলের থেকে। আর ইথানল মডারেট হিসেবে থাকবে, অর্থাৎ এই দুজনের মাঝামাঝি অবস্থায় থাকে। এটা যদি আকর্ষণ বল হয়, আন্তরাণবিক আকর্ষণ বলের যে অর্ডার, আকর্ষণ বলের ক্রম হলে এটা, যদি এদের বাষ্পায়নের হার বা বাষ্পায়নের হারের যে ক্রম যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখো পুরো উল্টো হবে। যেটার ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কম, যে অণুগুলোর মধ্যে তাদের বাষ্পায়ন হার বেশি হয়, সেই দিক থেকে ইথার হচ্ছে অনেক বেশি বাষ্পায়ন হবে ইথানলের থেকে। আবার ইথানল বেশি হবে কার থেকে, জলের থেকে। তাহলে জিনিসটা আমরা বুঝতে পারলাম। তাহলে তরলের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করবে বাষ্পায়নের হার। আবার বাষ্পায়নের হার বাড়ার সাথে সাথে কী হয়, বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। আর বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাষ্পচাপটা কী হবে, বেশি হবে। যদি তরলের ওপর বেশি পরিমাণ বাষ্প থাকে, তাহলে বাষ্প অণুগুলো বেশি পরিমাণ চাপ দেবে তরলের ওপর, বাষ্পচাপ সেই ক্ষেত্রে তরলের বেশি হয়। আর যার ক্ষেত্রে হচ্ছে বাষ্পায়নের হার কম হচ্ছে, তাদের বাষ্পীয় যে অণু তার সংখ্যাটাও কম হচ্ছে, ফলে কম সংখ্যক অণু তরলের উপর প্রযুক্ত হয়, বল প্রযুক্ত করে, ফলে বাষ্পচাপটা কম হবে। ক্লিয়ার হলো? এবারে দেখো উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। একটা কোনো কন্টেনারের মধ্যে থাকা যদি তরল, সেই তরলের একটা উষ্ণতা প্রথমে ধরলাম ফিক্সড আছে, সেই ক্ষেত্রে যে পরিমাণ বাষ্পায়ন হবে, যদি আমরা উষ্ণতা চেঞ্জ করি অর্থাৎ উষ্ণতা বাড়াই, সেই ক্ষেত্রে বাষ্পায়নের পরিমাণ বাড়বে। কারণ কি, দেখো যখন আমরা কোনো তরলকে উত্তপ্ত করব, সেই ক্ষেত্রে তাদের মধ্যে কি হয়, একটা মুভমেন্ট সৃষ্টি হয়, অর্থাৎ তরল অণুর মধ্যে চলন সৃষ্টি হবে, গতিশীলতা সৃষ্টি হবে। ফলে তারা পরস্পর গতিশীলতা হওয়ার জন্য তাদের মধ্যে যে ইন্ট্রামলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স, সেটা কি হয়, ব্রেক করবে। ব্রেক করে সেটা হচ্ছে গ্যাসে রূপান্তরিত হবে, অর্থাৎ বাষ্পায়ন হয়ে যায়। ফলে বাষ্প হয়ে যাওয়ার ফলে গ্যাসের অণুগুলোর সংখ্যা বাড়বে। গ্যাসের অণুর সংখ্যা যখনই বাড়ছে, তখন তরলের ওপর চাপটা কী হবে, বেশি পরিমাণ দেবে। ফলে গ্যাস দ্বারা যে চাপ প্রযুক্ত হচ্ছে তরলের ওপর, সেটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি উষ্ণতার ওপর নির্ভরশীলতার দিকে, উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বাষ্পচাপ কী হবে, বাড়বে। জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার? দেখো একটা ইন্টারেস্টিং পয়েন্ট, অনুদ্বায়ী দ্রাব্য আর তরল দ্রাবকে যদি দ্রবীভূত হয়, তাহলে এখানে কি বলে দেওয়া আছে, দ্রাব্যটা হবে কি অনুদ্বায়ী,
দেখো দ্রাব্য এখানে অনুদ্বায়ী, যেটা আমরা যদি উদাহরণ হিসেবে ধরে নিই চিনি, ঠিক আছে, আর তরলটাকে আমরা ধরে নিলাম জল, যেটা হচ্ছে দ্রাবক। তাহলে আমাদের চিনি আর জল কোনো জলের মধ্যে যদি আমরা চিনি কিছু পরিমাণ দ্রবীভূত করি, দ্রবীভূত করলে কি শরবত তৈরি হয়, তাই তো? অর্থাৎ সেই শরবতটা কি একটা সলিউশন। একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে প্রথমে আমরা কি নিয়ে নিলাম, জল নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু বদ্ধ পাত্র নেব আমরা, যাতে কোনো রকমের বাষ্পটা পরিবেশের সঙ্গে না মিশে যায়, ঠিক আছে, বা পরিবেশের বাষ্প না ভেতরে আসে। তো এই অবস্থায় জল নিলাম, বিশুদ্ধ জল। এখানে কিন্তু আমরা দ্রাব্য যোগ করিনি এখনো পর্যন্ত, ক্লিয়ার? তো এই অবস্থায় বিশুদ্ধ দ্রাবক এটা, ফলে এই অবস্থাতে বিশুদ্ধ দ্রাবক এই তরল অবস্থাতে আছে, আর এর যে বাষ্প তা এখানে অবস্থান করবে। এটা কি হয়ে যাবে, দ্রাবক অণু, যা বাষ্প আকারে অবস্থান করেছে, ঠিক আছে। জলটা কি ছিল, জলটা উদ্বায়ী, সামান্য পরিমাণ উদ্বায়ী। আরে জল, কোনো একটা পুকুরে যদি গ্রীষ্মকালে জল থাকে, তা দীর্ঘদিন যদি রোদ হয়, বৃষ্টি না হয়, দীর্ঘদিন চৈত্র বৈশাখের যে রোদ, সেই রোদে হচ্ছে পুকুরটা রয়েছে, ফলে কি পুকুরের জল কিছুটা কমে যায় না বাষ্পায়নের ফলে। শুধুমাত্র জল একটা পাত্রে নিলাম, সেই পাত্রে জল থাকা অবস্থায় যদি আমরা বদ্ধ পাত্র নিই, তাহলে কি হবে, এই জলের যে অণুগুলো বাষ্পায়ন ঘটবে, আর বাষ্পায়ন ঘটলে এই ফাঁকা অংশে কি থাকবে, বাষ্প থাকবে, জলের বাষ্প, ক্লিয়ার? তো জলের বাষ্প যখন আছে, এখানে কি আছে তাহলে, দ্রাবক অণু অবস্থান, অর্থাৎ জলের অণু অবস্থান করবে, ক্লিয়ার? তো এই দ্রাবক অণু আবার এই তরল অর্থাৎ জলের মধ্যে একটা চাপ প্রয়োগ করবে, ঠিক আছে, সেই চাপটাই হচ্ছে ওই জলের ওপর বাষ্পচাপ। ঠিক একই রকমভাবে এই বদ্ধ পাত্রে এবারে যদি আমরা অল্প পরিমাণ চিনি যোগ করি দ্রাব্য হিসেবে, ঠিক আছে, দেখো অল্প পরিমাণ আমরা চিনি এখানে যোগ করেছি, তাহলে কি হবে, এখানে কি চিনির অণুগুলো অবস্থান করবে, ফলে এখানে কি হয়, দ্রবণ সৃষ্টি হয়। দ্রবণটা কার কার, চিনি ও জল, তাদের দ্রবণ দুটোর মিশ্রণ আর কি তৈরি হয়েছে। তো এর মধ্যে কি কি থাকবে, দ্রাব্য অণু, তার সাথে সাথে থাকবে দ্রাবক অণু। এবারে দেখো, যেহেতু আমরা দ্রাব্যটা কি নিয়েছি, অনুদ্বায়ী নিয়েছি, অনুদ্বায়ী অর্থাৎ সেটা বাষ্প পরিণত হবে না, সেটা এই তরলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকবে, বাষ্পে কোনোরূপ পরিবর্তিত হবে না, ঠিক আছে। তাহলে এই অবস্থাতে কি হয়, কোনটা বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে কেবলমাত্র দ্রাবক অণু। তাহলে বাষ্প আকারে কি থাকবে, দ্রাবক অণু, দ্রাব্য অণু থাকবে না, কারণ দ্রাব্য অণুটা কি অনুদ্বায়ী, আমরা আগেই বলে এসেছি, কেমন? তো অনুদ্বায়ী হলে কিন্তু সেটা বাষ্পে পরিণত হবে না, এটা কিন্তু মাথায় রাখবে, কেমন? এবারে দ্রাবক অণুগুলো এখানে অবস্থান করেছে, ঠিক আছে। এই দ্রাবক অণু বা গ্যাসের কর্তৃক যে চাপ, তার দ্রবণের ওপর কি বাষ্পচাপ, তাহলে এখানের যে বাষ্পচাপ তার পরিমাণ, এই বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ তার পরিমাণ, দুটো কিন্তু পার্থক্য দেখা দেবে। যখন বিশুদ্ধ আকারে অর্থাৎ শুধুমাত্র দ্রাবক অবস্থান, অর্থাৎ শুধুমাত্র জল অবস্থান পাত্র করছিল, সেই ক্ষেত্রে যে পরিমাণ বাষ্পচাপ হবে, বাষ্পের দ্বার কর্তৃক যে চাপ, সেই চাপটা যদি আমরা ধরে নিই P0 ধরলাম, আর এটার ক্ষেত্রে P ধরলাম, এদের বাষ্পচাপের পার্থক্যটা দেখো, P0 গ্রেটার দেন P হয়, কেন হয়, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা অনেকটাই বেশি কার থেকে, এই দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হওয়ার একটাই কারণ, দেখো এই যে পাত্রটা নিয়েছিলাম, এই পাত্রের যে তরলের মধ্যে শুধুমাত্র জলের অণু বর্তমান, ফলে
পৃষ্ঠেও হচ্ছে জলের অণু বর্তমান, পুরো পৃষ্ঠটাই জলের অণু বর্তমান, ফলে তারা বাষ্পে পরিণত হওয়ার পরিমাণ বেশি হবে, বেশি সংখ্যক জলের অণু বর্তমান এখানে। সেই তুলনায় এই দ্রবণের ক্ষেত্রে দেখো, দ্রবণের ক্ষেত্রে কিন্তু কি থাকবে, দ্রাব্য প্লাস দ্রাবক অণু। এই একক ক্ষেত্রফলের মধ্যে দ্রাব্য ও দ্রাবক অণু উভয় বর্তমান থাকবে, ফলে দ্রাবক অণুর সংখ্যাটা তুলনামূলক একক ক্ষেত্রফলে যদি আমরা ধরি, এর তুলনায় এটাই হচ্ছে কি কম হবে। ফলে কম সংখ্যক দ্রাবক অণু থাকার জন্য যে বাষ্পায়ন হচ্ছে, সেই বাষ্পায়নে যে গ্যাস উৎপন্ন হলো বা দ্রাবক অণু এলো, তার পরিমাণটাও কম হবে। ফলে দ্রাবক অণুর সংখ্যা যদি এই গ্যাসীয় অবস্থায় কমে যায়, তাহলে বাষ্পচাপের পরিমাণ কম হবে। সেই জিনিসটাই এখানে ঘটেছে। ক্লিয়ার হলো? দেখো, কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, অনুদ্বায়ী দ্রাব্য ও তরল দ্রাবকে যখন দ্রবীভূত হবে, সেই ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি? বিজ্ঞানী রাউল্টস যে অনেকগুলো অনুদ্বায়ী দ্রাব্য তরল দ্রাবকের মধ্যে দ্রবীভূত করে তাদের বাষ্পচাপ নির্ণয় করেন এবং সেখান থেকে তিনি একটা সূত্রে প্রদত্ত হন। সেই সূত্রটা কি? সূত্রটা দেখো, বিশুদ্ধ দ্রাবকের যদি আমরা বাষ্পচাপকে আমরা ধরে নিই P0, আর দ্রবণের যে বাষ্পচাপ তা হচ্ছে P ধরলাম, ঠিক আছে। এবারে দ্রাবকের যে মোল ভগ্নাংশ সেটাকে x1 ধরলাম। স্থির উষ্ণতাতে কোনো অনুদ্বায়ী দ্রাব্য যদি তরল দ্রাবকে দ্রবীভূত থাকে, সেই ক্ষেত্রে দ্রবণের যে বাষ্পচাপ তা বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান হয়। কি হয় দেখো, দ্রবণের যে বাষ্পচাপ তা কার সঙ্গে সমান হবে? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ গুণিত মোল ভগ্নাংশ। কার মোল ভগ্নাংশ? দ্রাবকের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। অর্থাৎ রাউল্টের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? P = x1 P0। এটা হচ্ছে রাউল্টের সূত্র। উষ্ণতা এখানে কনস্ট্যান্ট। ক্লিয়ার? দেখো, এবারে রাউল্টের সূত্র অনুসারে আমরা একটা গ্রাফ প্লট করছি। গ্রাফটা ভালো করে লক্ষ্য রাখবে। দেখো, সাধারণত আমরা যে গ্রাফ করি তাতে কিন্তু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস নেই, ঠিক আছে। এখানে কিন্তু একটু অন্য রকম নিতে হবে। এখানে দুটোই কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিস নেব, যেখানে বাষ্পচাপকে আমরা ডিনোট করব, ঠিক আছে। এই বরাবর বাষ্পচাপ, এই বরাবরও হচ্ছে বাষ্পচাপ, আর এই বরাবর কি করব? এক্স অক্ষিক বরাবর মোল ভগ্নাংশ। এই পয়েন্টে যদি আমরা এ বলি আর এই পয়েন্টকে যদি আমরা বি বলি, তাহলে এ পয়েন্টে x1টা কত ধরলাম? x1 এর মান 0 ধরছি। অর্থাৎ এ পয়েন্টে x1 0, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের যে মোল ভগ্নাংশ তা কিন্তু 0 হচ্ছে। ফলে আমরা এখানে যখন x1 = 0 বসাবো এই সমীকরণটাতে, তখন P সমান কি হবে? 0। অর্থাৎ এখানে কোনো বাষ্পচাপ থাকবে না। অর্থাৎ যেখানে দ্রাবক নেই সেখানে বাষ্পচাপ কেমন করে হবে, তাই না? এখানে কোনো দ্রাবকই নেই, তাহলে বাষ্পচাপ নেই। শুধুমাত্র কি পড়ে থাকবে? যেটা দ্রাব্য অনুদ্বায়ী যে দ্রাব্য আছে সেটাই পড়ে থাকবে। তাহলে তার কি আবার বাষ্পচাপ হবে? তরলটাই নেই, তাহলে বাষ্পচাপ কোথায় কি হয়, তাই না? তাহলে এই জায়গাতে কি হবে? কোনো দ্রাবক নেই, তার জন্য এটা হচ্ছে 0 থাকবে। এবারে দেখো, যত মোল সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ মোল সংখ্যা 0 থেকে মোল সংখ্যাটাকে আমরা 1 করলাম। x1 = যদি 1 হয়, তাহলে এই সমীকরণে বসালে কি হয়? P = P0 হয়। এখানে দ্রবণের যে বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা তখন কার্ভ হয়ে যাবে এই রকম। এই বরাবর একটা সরলরেখা আমরা তাহলে টেনে দিলাম। এই অংশটাকে কি হবে? এখানে বাষ্পচাপটা কত হয়? P0। x1 = 1। দেখো, কোনো একটা দ্রবণের ক্ষেত্রে যে x1 x2, অর্থাৎ এটা কি বিশুদ্ধ দ্রাবক আর বিশুদ্ধ দ্রাব্য,
এদের মোল ভগ্নাংশ সমান 1 হয়, যদি এখানে একাই যদি বিশুদ্ধ দ্রাবক 1 হয় মোল ভগ্নাংশ, তাহলে বুঝতে হবে যে এই বি পয়েন্টে কোনো দ্রাব্য নেই। ক্লিয়ার? যার জন্য এখানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর দ্রবণের বাষ্পচাপ সমান হবে। তাহলে এখানে পি সমান হয়ে যাবে 0, এখানে পি সমান P0। এই দ্রাব্য ও তরল দ্রাবকের যে বাষ্পচাপ তা আমরা নির্ণয় করব আর রাউল্টসের সূত্রটি দেখব। দেখো এখানে দ্রাব্য উদ্বায়ী হবে, আবার দ্রাবকও উদ্বায়ী। যদি দুটোই যদি উদ্বায়ী হয় সেই ক্ষেত্রে কি হয়, দেখো এখানে দ্রবণ, দ্রাব্য ও দ্রাবক অণু উভয় বর্তমান থাকবে। ঠিক একই রকমভাবে এই যে বাষ্প, এই বাষ্পের মধ্যেও কিন্তু দ্রাবক ও দ্রাব্য অণু অবস্থান করে। ঠিক আছে? তাহলে এই যে গ্যাসীয় অবস্থা তাতে থাকা দ্রাবক আর দ্রাব্য অণু ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু কি করবে, ওই দ্রবণের ওপর চাপ সৃষ্টি করবে। P1 ধরে নিই দ্রাবকের ক্ষেত্রে বাষ্পচাপ, P2টা ধরে নিলাম দ্রাব্যের ক্ষেত্রে বাষ্পচাপ। তাহলে দ্রবণের যে বাষ্পচাপ সেটা কি হবে, P সমান যদি আমরা ধরি দ্রবণের বাষ্পচাপ তাহলে P1 প্লাস P2। ঠিক আছে? এইটা আমরা পড়ে এসেছি ডাল্টনের সূত্র অনুসারে। অনুদ্বায়ী দ্রাব্য ও তরল দ্রাবকের ক্ষেত্রে দেখো রাউল্টের সূত্রটা কি হবে, এই যে কন্টেনারের মধ্যে থাকা যে দ্রবণ নিলাম, সেই দ্রবণের মধ্যে উপস্থিত থাকবে দ্রাবক আর দ্রাব্য অণু। আর দ্রাব্য অণু যেহেতু উদ্বায়ী সেই ক্ষেত্রে এই বাষ্পের মধ্যে থাকবে দ্রাবকের বাষ্প আর হচ্ছে দ্রাব্যের বাষ্প। ঠিক আছে? এবার আমরা কতগুলো জিনিস ধরে নিয়েছি দেখো। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P01 ধরলাম, বিশুদ্ধ দ্রাব্যের বাষ্পচাপ P02 ধরলাম, বিশুদ্ধ দ্রাবকের মোল সংখ্যাকে x1 ধরলাম, বিশুদ্ধ দ্রাব্যের মোল ভগ্নাংশকে x2 ধরলাম। উদ্বায়ী দ্রাব্য ও তরল দ্রাবকের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি, যে একটি নির্দিষ্ট উষ্ণতাতে একটি নির্দিষ্ট উপাদান, অর্থাৎ দেখো দ্রাবক যদি ধরি তাহলে দ্রাবকের ক্ষেত্রে হবে, যদি দ্রবণ ধরি তাহলে দ্রবণের ক্ষেত্রে হবে। নির্দিষ্ট কোনো একটা উপাদানের যে বাষ্পচাপ তা কি হবে, ওই নির্দিষ্ট উপাদানের বিশুদ্ধ অবস্থাতে যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপ আর তার মোল ভগ্নাংশের গুণফলের সমষ্টি হবে। যদি আমরা ধরে নিই দ্রাবকের ক্ষেত্রে, দ্রাবকের বাষ্পচাপটা কি হবে, দ্রাবকের বাষ্পচাপটা হবে দ্রাবকের যে মোল ভগ্নাংশ গুণিত বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এর সঙ্গে সমান হয়। তাহলে P1টা আমরা কি পেলাম, x1 ইন্টু P01। যদি আমরা দ্রাব্যের ক্ষেত্রে ধরি তাহলে কি হবে, দ্রাব্যের ক্ষেত্রে P2 সমান যদি হয়, বাষ্পচাপ P2 যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে, বিশুদ্ধ দ্রাব্যের মোল ভগ্নাংশ x2 ইন্টু বিশুদ্ধ দ্রাব্যের বাষ্পচাপ P02। এই দুটো পরস্পর সমান হবে। এইগুলোই হচ্ছে তোমার রাউল্টের সূত্র। দেখো রাউল্টের সূত্র উদ্বায়ী দ্রাব্য তরল দ্রাবকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমরা করলাম। কেন করলাম, কারণ হচ্ছে এই বাষ্পের মধ্যে থাকবে দ্রাব্য আর দ্রাবক অণু অবস্থান, ফলে দ্রাবক অণু বাষ্পচাপ ঘটাবে আর দ্রাব্য অণু রাউল্টের সূত্রে নির্দিষ্ট একটা উষ্ণতায় নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ হয় তার সঙ্গে মোল ভগ্নাংশ যদি গুণ করলে যে পরিমাণ চাপটা হবে সেটাই হবে ওই দ্রাব্যের বাষ্পচাপ। যদি বলি দ্রাবকের ক্ষেত্রে তাহলে দ্রাবকের বাষ্পচাপ, সেটাই আমরা লিখলাম। তাহলে দ্রবণের বাষ্পচাপটা কি হবে, দেখো দ্রবণের বাষ্পচাপ হবে, দ্রবণের বাষ্পচাপকে যদি আমরা P ধরে নিই তাহলে P সমান কি হবে, এই দুটো উপাদানের সমষ্টির সঙ্গে সমান হবে, আমরা আগেই বলে এসেছি P1 P2। তাহলে এই দুটোকে যদি মান আমরা বসিয়ে দিই তাহলে কি হবে, x1 P01 x2 P02। তাহলে এটাই হবে দ্রবণের বাষ্পচাপের রাশিমালা। এটা কি উদ্বায়ী দ্রাব্য ও তরল দ্রাবকের ক্ষেত্রে যে লেখচিত্রটা হবে মোল ভগ্নাংশ আর বাষ্পচাপের, সেটা কিন্তু একটু আগের থেকে কঠিন। তো এটা আমরা ধীর স্থিরভাবে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেই
সমীকরণগুলো পেলাম আগে, সেই সমীকরণগুলো কি পরের উপর আমাদের কাজ করে এদের গ্রাফটাকে প্লট করতে হবে। তো প্রথমে আমরা এ বিন্দুতে x1 সমান 0 ধরলাম, x1 সমান 0 ধরলাম, আর এইখানে বি বিন্দুতে x1 সমান 1 ধরলাম। সেই ক্ষেত্রে কি হয়, তো দেখো x1 সমান 0, x1 সমান 1, তাহলে এটা কি বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বলছি, তাই না? তো দ্রাবকের ক্ষেত্রে কি হবে, দ্রাবকের সমীকরণটা কি পেলাম, P1 ইকুয়ালস টু x1 P0 1, x1 সমান যখন 0 তখন কি হবে, x1 সমান 0 হলে P1 সমান কি হবে, 0 হবে। P1 সমান 0, তাহলে স্টার্টিংটা কোথা থেকে হচ্ছে, এখান থেকে। আবার x1 সমান যখন 1 ধরছি সেই ক্ষেত্রে P1 সমান কি হবে, P0 1, তাহলে এই পজিশনে গিয়ে কি হবে, এখানে P0 1, আগের মতোই ঠিক। ক্লিয়ার? তাহলে দ্রাবকের ক্ষেত্রে কি হলো, যখন x1 অর্থাৎ মোল সংখ্যা যখন 0 হচ্ছে এই পজিশনে, তখন কি হবে, কোনো বাষ্পচাপ থাকবে না, 0তেই অবস্থান করবে। যখন আমরা মোল ভগ্নাংশটাকে 1 করে দিলাম, অর্থাৎ 1 যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যে দ্রাবকের দ্বারা যে দ্রবণের যে বাষ্পচাপ তা কিন্তু ওই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে এই পয়েন্টে। বললাম দ্রাবক, তাহলে এই গ্রাফটা কার, দ্রাবকের। যদি x2 সমান 0 ধরি আর x2 সমান 1 ধরি, সেই ক্ষেত্রে কি হবে দেখো, P2 সমান x2 P0 2, এটা আমরা জানি। তাহলে x2 সমান 0, তখন P2 সমান কি হবে, 0 হবে। আবার x2 সমান 1 ধরলে P2 সমান 0 2 P0 2, এটা হবে। এই অবস্থায় বি অবস্থাতে দেখো, বি অবস্থাতে x2 0, তো x2 যখন 0 হয়ে যাচ্ছে অর্থাৎ দ্রাব্য নেই, সেই ক্ষেত্রে কি পড়ে থাকবে, দ্রাবক পড়ে থাকবে। তাই দ্রাবক দেখো এইখানে দ্রাবক x1 হয়েছে, 1 হয়েছে। এখানে বি পয়েন্টে কি হয়, x1 সমান 1, অর্থাৎ শুধুমাত্র দ্রাবক আছে, দ্রাব্য কিন্তু নেই 0 পয়েন্টে। আবার যখন আমরা x2 সমান 1 ধরছি, সেইখানে আবার কিন্তু দ্রাবক নেই, শুধুমাত্র দ্রাব্য আছে। তাহলে এই চিত্রটা কি হয়ে যাবে, ঠিক এই রকম হয়ে এই পয়েন্টটা আসবে, এখানে কি হয় P0 2। তাহলে এটা কিসের গ্রাফ হয়ে যাবে, দ্রাব্য বা দ্রাব্যের, এটা হচ্ছে গ্রাফ। আর এটা হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ। এরপর আমরা দ্রবণের বাষ্পচাপটা কি হয় সেটা দেখি। দ্রবণের বাষ্পচাপের যে সূত্র সেটা আমরা কি দেখলাম, P0 x1 P0 1 x2 P0 2। এবারে এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি x1 সমান 0, x2 সমান 1। সেই ক্ষেত্রে P সমান কত হবে, P সমান দেখো x1 0 মানে কি, এই টার্মটা 0 হয়ে গেল, ফলে এইটা পড়ে থাকবে, কি পড়ে থাকবে, P0 2, বোঝা গেল। তাহলে x1 0 x2 1, এটা পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টের কথা আমরা বলছি। তাহলে এই পয়েন্টে P0 2টা হচ্ছে থেকে শুরু, তাহলে দ্রবণের বাষ্পচাপটা কোথা থেকে শুরু হবে, P0 থেকে শুরু হচ্ছে। এরপর আমরা x1 সমান 1 x2 সমান 0, সেই ক্ষেত্রে P সমান কি হচ্ছে, দেখো এই বি পয়েন্টের কথা বলছি, আমরা বি পয়েন্টের কথা বলছি। সেই ক্ষেত্রে দেখো P0 1 হচ্ছে, অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে। তাহলে আমরা এই দুটো পয়েন্টকে যখন যোগ করে দেব, এটা কি হয়ে যাবে, দ্রবণের বাষ্পচাপ, দ্রবণের। তাহলে এখানে P1 সমান P0 1 x1, আর এই গ্রাফের যে সমীকরণ P2 ইকুয়ালস টু P0 2 x2, এটা হয়ে যাবে P সমান x1 P0 1 x2 P0 2। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম বলছি।
এ পয়েন্টে থাকাকালীন যদি আমরা দ্রাবকের ক্ষেত্রে অর্থাৎ এই সমীকরণে x1 সমান 0 ধরলাম, সেই ক্ষেত্রে কি হবে, 0 পয়েন্টেই থাকবে। যখন আমরা x1কে বাড়িয়ে x1 0কে থেকে x1 1 করছি, সেই ক্ষেত্রে মোল সংখ্যা যখন 1 হয়ে গেল তখন কোথায় অবস্থান করবে, তখন ওই হচ্ছে P01, অর্থাৎ এখানে যে বাষ্পচাপটা হয়ে যাবে কার সঙ্গে সমান, বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে সমান হবে। আবার দ্রাব্যের ক্ষেত্রে যখন ধরছি তখন দেখো x2টা হচ্ছে 0 ধরছি, x1 প্লাস x2 সমান 1 এটা এসেছি। যেখানে x2টা 0, x2 0 মানে x1 এর অবস্থান করবে, যেখানে x1 0 সেখানে x2 অবস্থান করবে। সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো না এখানে বি পয়েন্টে x1টা কি 1 আসছে, x2টা তাহলে 0 হবে। দ্রাব্য আর দ্রাবকের যে মোল ভগ্নাংশ তার সম্পূর্ণ হচ্ছে 1 হবে সমষ্টি, সেই সূত্র অনুসারেই করেছি। ফলে এই যে পয়েন্টটা এলো, এই যে গ্রাফ, এই গ্রাফের কথা বলছি, এটা হচ্ছে কি দ্রাব্যের গ্রাফ, আর দ্রাবকের গ্রাফ হচ্ছে এটা, আর দ্রবণের গ্রাফটা হচ্ছে লালটা। বোঝা গেল? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়। কেমন?